নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ কলেজকে রাজ্যিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিধানসভায় সরব বিধায়ক জাকারিয়া আহমেদ। শ্রীভূমিতে প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন, একীভূত হচ্ছে 170 বিদ্যালয়। আসাম বিধানসভায় জল জীবন মিশন নিয়ে প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আসাম বিধানসভায় বদরপুর দুর্গ সংরক্ষণের দাবি তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শ্রীভূমিতে বন মহোৎসব এক পেড় মাকে নাম অভিযানে ব্যাপক বৃক্ষরোপণ। শ্রীভূমি শহরের 2 নাগরিকের উপর হামলার অভিযোগে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান শহরের নাগরিক সমাজের। বুধবার শ্রীভূমিতে হালকা বৃষ্টির সাথে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস অবধি। আসাম বিধানসভায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করলেন বিধায়ক জাকারিয়া আহমেদ। তিনি শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজকে স্টেট ইউনিভার্সিটিতে উন্নীত করা, উত্তর করিমগঞ্জে একটি মডেল কলেজ প্রতিষ্ঠা এবং নিরালা আইটিআইতে দ্রুত শ্রেণিক কার্যক্রম চালুর বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। বিধানসভায় বিষয়টি উত্থাপন করে বিধায়ক জাকারিয়া আহমেদ বলেন, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে এই 3টি উদ্যোগ উত্তর করিমগঞ্জ সহ সমগ্র শ্রীভূমি জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বিস্তারিত জবাব প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে দাবি জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 0 আওয়ারে আমার শ্রীভূমি জেলার জনস্বার্থে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে চাই। প্রথমত, আমার শ্রীভূমি জেলার ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ এখনও অতি স্বল্প। মাস্টার্সের জন্য বা উচ্চশিক্ষার জন্য আমাদের অন্যান্য জেলাতে যেতে হয়, কাছাড় জেলায় বা আসামের অন্যান্য জেলায় গিয়ে আমাদের উচ্চশিক্ষা অর্জন করতে হয়। তাই আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের করিমগঞ্জ শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজকে স্টেট ইউনিভার্সিটি হিসাবে গ্রহণ করা হোক, যাতে আমাদের সেই এলাকার জেলার ছাত্রছাত্রীরা যাতে অন্য জায়গায় না গিয়ে নিজের জেলায় উচ্চশিক্ষা অর্জন করতে পারে। দ্বিতীয়ত হলো, অধ্যক্ষ মহোদয়, আমাদের ডিলিমিটেশনের পরে আমার উত্তর করিমগঞ্জ সমষ্টিতে এখন 2টা সরকারি কলেজ আছে। আমি শিক্ষামন্ত্রীকে আপনার জড়িত অনুরোধ করব যে আরেকটি নতুন সরকারি মডেল কলেজ নির্মাণ করার জন্য। তৃতীয়ত হলো, অধ্যক্ষ মহোদয়, আমাদের নিরালাতে একটি আইটিআই বিগত 2014 সালে নির্মিত হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই আইটিআইতে কোনো ক্লাস শুরু হয়নি। একটি এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে বানানো হয়েছে, কমপ্লিটও হয়েছে, কিন্তু আজকের দিনে প্রায় 10 বছর হয়ে গেছে। সেই জন্য সেই প্রতিষ্ঠানের যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো দিনে দিনে নষ্ট হচ্ছে। তাই আমি আমার শিক্ষামন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যাতে অতি সত্বর এই আইটিআইটা চালানো হোক, যাতে আমাদের সেখানকার যুবকরা একটি ভালো পড়াশোনা করতে পারে এবং স্কিল ডেভেলপমেন্টের কারণেও অনেক সুবিধা হবে। ধন্যবাদ। শ্রীভূমি জিলাত উচ্চ শিক্ষাৰ প্ৰতিষ্ঠানৰ ক্ষেত্ৰত আমাৰ যিখিনি মহাবিদ্যালয় তাত ইতিমধ্যে আছে, আমাৰ 8খন মহাবিদ্যালয় আছে। তাৰে ভিতৰত কৰিমগঞ্জ মহাবিদ্যালয় বহুত পুৰণি মহাবিদ্যালয়। ইয়াৰ উপৰি আমাৰ যিখিনি মহাবিদ্যালয় আছে, 2খন মহাবিদ্যালয়ক বাদ দি বাকী 6খন মহাবিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 1000 পাৰ কৰা নাই। খালি কৰিমগঞ্জ মহাবিদ্যালয় আৰু NC মহাবিদ্যালয় বদৰপুৰৰ। এতিয়া নবীন চন্দ্ৰ মহাবিদ্যালয়ত আমাৰ মুঠ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা প্ৰায় 1600 আৰু কৰিমগঞ্জ মহাবিদ্যালয়ত 1200। আমাৰ অসমত এনে বহু মহাবিদ্যালয় আছে যি মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা 4000-ৰ পৰা 5000 স্পৰ্শ কৰিছে। আৰু NEP মতে আমাৰ একোখন মহাবিদ্যালয় 3000 এভাৰেজ, আমি 3000 ছাত্ৰ ছাত্ৰীলৈকে এনৰোলমেণ্ট যাব লাগে। গতিকে মহাবিদ্যালয়ৰ কেপাচিটি বিল্ডিং কৰা, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বৃদ্ধি কৰা, নতুন কলেজ মহাবিদ্যালয় খোলাৰ সলনি যিবিলাক আমাৰ এক্সিষ্টিং মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়বিলাকৰ ইনটেক কেপাচিটিটো 3000লৈকে উন্নীত কৰাৰ কাৰণে আমি বিভিন্ন ব্যৱস্থা গ্ৰহণ কৰি আছোঁ আৰু সেই ব্যৱস্থা গ্ৰহণ কৰিম।
মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে ইতিমধ্যে ঘোষণা কৰিছে, আমাৰ সংকল্প পত্ৰতো এই কথা উল্লেখ আছিলে যে প্ৰতি জিলাত একোখনকৈ বিশ্ববিদ্যালয় হ'ব। এতেকে নিশ্চিতভাৱে সেই ঘোষণা অনুযায়ী শ্ৰীভূমি জিলাতো এখন বিশ্ববিদ্যালয় অনাগত দিনত হ'ব। যোৱাকালি মোক ৰাতাবাৰী সমষ্টিৰ বিধায়ক বিজয় মালাকাৰ ডাঙৰীয়া তেখেতো আহি মোৰ লগত এই কথা আলোচনা কৰিছে। এতেকে শ্ৰীভূমি জিলাৰ আটাইকেইজন বিধায়ক তাৰ বা উচ্চ শিক্ষাৰ লগত জড়িত অন্যান্য যিসকল ষ্টেক হোল্ডাৰ আছে, আমি সকলোবিলাকে আলোচনা কৰি ক'ত কেনেকৈ শ্ৰীভূমি জিলাত এখন ৰাজ্যিক বিশ্ববিদ্যালয় হ'ব পাৰে সেই কথাটো অনাগত দিনত আমি আলোচনা কৰি তাক আমি আগুৱাই লৈ যাম। ITI বিষয়টো যদিও মোৰ ডিপাৰ্টমেণ্টত ITIটো অন্তৰ্ভুক্ত নহয়, তথাপিও আপুনি জনাইছে, মই নিশ্চিতভাৱে ITI এখন কি কাৰণে কাৰ্যক্ষম হোৱা নাই সেই বিষয়ে আমি পদক্ষেপ গ্ৰহণ কৰিম। মোৰ আটাইকেইজন শ্ৰীভূমি জিলাৰ বিধায়কলৈ অনুৰোধ যে শ্ৰীভূমি জিলাত এখন আদৰ্শ মহাবিদ্যালয়ো আছে এৰালিগুল মহাবিদ্যালয়খনে আৰম্ভণিৰ পৰা বহুতখিনি ষ্ট্ৰাগল কৰি এতিয়া এটা ভাল অৱস্থালৈ আহিছে। আটাইকেইখন মহাবিদ্যালয়ত কেনেকৈ আমি ইনটেক কেপাচিটিটো এতিয়া বিল' 1000ৰ পৰা তাক আমি অন্ততঃ মানে 1000টো কেনেকৈ ক্ৰছ কৰিব পাৰোঁ, 1500 2000লৈকে তাৰ ছাত্ৰৰ নামভৰ্তি আমি কেনেকৈ কৰাব পাৰোঁ। কাৰণ 1000ৰ তলত যেতিয়া থাকে যিবিলাক মহাবিদ্যালয়, তাতে আমি মহাবিদ্যালয়খন ছাষ্টেইনেবল নহয়, কাৰণ হায়াৰ এডুকেশ্যন বহুত এক্সপেঞ্চিভ হয়। গতিকে ছাষ্টেইনেবিলিটি আনিবলৈ হ'লে তাত ইনটেক কেপাচিটি বঢ়াব লাগিব, আৰু তাত যদি আন্তঃগাঁথনি নাটনি আছে আমি চাম, তাত যদি নতুন বিভাগ খুলিব লগা আছে আমি চাম, সেইখিনিত মনোনিৱেশ কৰিবলৈ অনুৰোধ জনাই আৰু আটাইকেইজন বিধায়কৰ মতামত বিদ্যত সমাজৰ একাডেমিয়াসকলৰ মতামতৰ ভিত্তিত আমি বিশ্ববিদ্যালয় ক'ত হ'ব কেনেকৈ হ'ব সেই বিষয়টো অনাগত দিনত সিদ্ধান্ত ল'ম। ধন্যবাদ। শ্রীভূমি জেলায় বড়সড় পরিবর্তনের মুখে সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। কম ছাত্র সংখ্যার কারণে জেলার প্রায় 170টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ছাত্র সংখ্যা 30-এর কম হওয়ায় শ্রীভূমি জেলার প্রায় 170টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একীভূত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে সমস্ত জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে সমগ্র শিক্ষা বা SSA এর তথ্যের ভিত্তিতে কম ছাত্র সংখ্যার বিদ্যালয়গুলির তালিকা প্রস্তুত করে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে একীভূতকরণের প্রস্তাব পাঠাতে হবে। পরিদর্শনের সময় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, পরিকাঠামো, এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ের দূরত্ব, যাতায়াতের সুবিধা অসুবিধা, শিক্ষা সেতু পোর্টালের তথ্য এবং মূল বিদ্যালয়ে অতিরিক্ত ছাত্রছাত্রীদের স্থান দেওয়ার সক্ষমতা খতিয়ে দেখা হবে। আসাম সরকারের বিদ্যালয় একীভূতকরণ নীতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিরোধীদের দাবি এই সিদ্ধান্তে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে সরকারের বক্তব্য, সীমিত ছাত্র সংখ্যার বিদ্যালয়গুলিকে একীভূত করে পরিকাঠামো ও শিক্ষকদের আরও কার্যকরভাবে ব্যবহার করা এবং শিক্ষার মান উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর সকলের। নমস্কাৰ, মই ডিষ্ট্ৰিক্ট এলিমেণ্টাৰী এডুকেশ্যন অফিচাৰ হিচাপে এইটো ক্ষেত্ৰত অলপ আপোনালোক যিহেতু আহিছে নিউজ চেনেলৰ পৰা, মই অলপ স্পষ্টীকৰণ হিচাপে ক'বলৈ বিচাৰিছোঁ। যোৱাকালি বা দুদিনমান মই দেখিছোঁ বিভিন্ন আমাৰ পৰ্টেল নিউজ চেনেলতে হওক বা ফেচবুক পেজতে হওক যে আমাৰ স্কুল বন্ধ হ'ব বুলি এটা এনেকুৱাকৈ দিছে। কিন্তু আচলতে তেনেকুৱা কথা নহয়। এইটো আপোনালোকে জানিব যে আমাৰ ডাইৰেক্টৰেটৰ পৰা এখন নটিচ দিয়া হৈছে, প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টতে দিয়া হৈছে। আমাৰ শ্ৰীভূমি জিলাতো দিয়া হৈছে, তাত 170খন বিদ্যালয়ৰ এখন লিষ্ট দিয়া হৈছে। তাৰে বৰ্তমান ষ্টেটাছটো বিচাৰিছে যে তাতে ষ্টুডেণ্ট কিমান আছে, টিচাৰ আছে, আৰু যদিহে ওচৰত নিয়াৰ বাই স্কুল আছে, যদি সুবিধা থাকে, তেনেহ'লে সেই স্কুলখনৰ যি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ যদি পৰ্যাপ্ত হয়, তেতিয়া সেই স্কুলখনত বেছ স্কুল বনাই এখন স্কুল লগাই দিব, মানে এমালগেমেশ্যন কৰিব। সেইটো বন্ধ বুলি মানে টেকনিকেলি বন্ধ ঠিক নহয়, আৰু মানুহে ভাবিলে বন্ধ বুলি ক'ব স্কুলখন যিখন আগৰ স্কুল থাকে। কিন্তু কথাটো হ'ল এমালগেমেশ্যন আৰু মাৰ্জাৰৰ কাৰণে আমাৰ পৰা এটা ৰিপৰ্ট বিচাৰিছে, আৰু 170খনৰ ৰিপৰ্ট বিচাৰিছে। তাতে এনেকুৱা নহয় যে চব 170খনৰে হ'ব, তাতে ইয়েছ ন' অপশ্যন আছে। এখন আমাক নটিচ দিয়া হৈছে, আৰু তাতে মেক্সিমাম যিবিলাক নোৱাৰি, ধৰা হ'ল তাতে নেচাৰেল বেৰিয়াৰ আছে, এমালগেমেশ্যনৰ কিছুমান ৰুল আছে। সেই ৰুলখিনি নেচাৰেল বেৰিয়াৰ যদি থাকে, ধৰা হ'ল নদী আছে, ওচৰত ৰাস্তা আছে, ওচৰত 600 মিটাৰ দূৰত হ'লেও নহয়। চ' সেইখিনি আমি ৰিপৰ্ট আমাৰ পৰা ডাটাটো বিচৰা হৈছে। আমি এই ডাটাখিনি দি কেনে আকৌ আমি ডিষ্ট্ৰিক্ট লেভেল কমিটিত সেইটো মিটিঙত আমি মাইনুটছ বনাই তাতে আমি দিছোঁ যে কোনখিনি
স্কুল কৰিব পাৰি কোনখিনি কৰিব নোৱাৰি তাৰে ৰিপৰ্টটোহে আমি দি পঠাইছোঁ ডাইৰেক্টৰেটত আৰু এইটো ফাৰ্ডাৰ ইমপ্লিমেণ্টেশ্যন এইটো আমাৰ অসম চৰকাৰে কৰিব আমাৰ বিভাগে কৰিব এইটো নহয় যে আমি বন্ধ কৰি দিম বা আমাৰ ডিষ্ট্ৰিক্টত বন্ধ হ'ব আমি ৰিপৰ্ট দিছোঁ আৰু তাতে 170খন যদিও আছে মই জনাত প্ৰায় 30খনমান মানে এনেকুৱা স্কুল আছে য'ত মানে ইমান সুবিধাৰ নহয় যে এমালগেমেশ্যন কৰিব পাৰি তো আমি ৰিপৰ্টটো দিছোঁ আমাক ৰিপৰ্টটো বিচাৰিছে আৰু এই বছৰ কিছুমান স্কুলত আপোনালোকে গম পাব যে কিছুমান স্কুলত 30ৰ তলত আগৰ বছৰ এনৰলমেণ্ট আছিলে এই বছৰ কিছুমান স্কুলত বাঢ়িছে গতিকে তেনেকুৱা স্কুল মানে এই কেটেগৰীত অনা হোৱা নাই আমি ৰিপৰ্টত ন বুলি কৈছোঁ আৰু এই চেগতে মই এটা কথা আমাৰ সাধাৰণ যি নিউজটো শুনি আছে আমাৰ শ্ৰীভূমিবাসীক মই এটা ৰিকুৱেষ্ট কৰিম আমাৰ চৰকাৰী বিদ্যালয়ত বিভিন্ন ধৰণৰ সুবিধা দিছে মিড ডে মিলৰ পৰা ফ্ৰী সাজ পোছাকৰ পৰা ফ্ৰী কিতাপৰ পৰা মানে যিটো আপোনালোকে বই বুলি কয় গতিকে ছাত্ৰ ছাত্ৰীক আমি নিজে মই চৰকাৰী বৰপেটা গভ হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত পঢ়িছিলোঁ আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক চৰকাৰী স্কুলত আমাৰ ৱেল কোৱালিফাইড টিচাৰ আছে গতিকে আমি শ্ৰীভূমিবাসীক অনুৰোধ জনাম মই এগৰাকী ডিষ্ট্ৰিক্ট অফিচাৰ হিচাপে যাতে আমাৰ চৰকাৰী স্কুলখিনি শক্তিশালী কৰে তাতে ল'ৰা ছোৱালী পঢ়ায় কি পঢ়াইছে তেওঁলোকেও যাতে চায় আৰু আমাৰ যি PTR কথা আছে এইটোৰ ওপৰতো ভিত্তি কৰি চৰকাৰে এইখিনি ডিচিশ্যন আমাক এটা ৰিপৰ্ট বিচাৰিছে যাতে আমাৰ টিচাৰখিনি প্ৰপাৰলি ইউটিলাইজ হয় স্কুলৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ প্ৰপাৰলি ইউটিলাইজ হয় এখন বন্ধ টেকনিকেলি আপোনালোকে বন্ধ বুলি 170টা আমি ৰিপৰ্টটো দিয়া নাই মানে ৰিপৰ্ট 170খনৰে যে বন্ধ হ'ব বা তেনেকুৱা এমালগেমেট হ'ব এনেকুৱা নহয় আৰু মানে কি কিছুমান সেই স্কুল সেইটো কথা হয় যে যিখন স্কুল ধৰা হ'ল এখন A স্কুল তাতে কম ষ্টুডেণ্ট আছে B স্কুলৰ লগত যোগ হৈছে তো এই স্কুলখন টেকনিকেলি মানে বন্ধ হ'ব বুলি কয় মানে আন এটা ভাষাত ক'ব পাৰি কিন্তু যে A স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীখিনি ক্ষতিগ্ৰস্ত হ'ব তেনেকুৱা নহয় A স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীখিনি B স্কুলত যাব ওচৰত যিখন স্কুল থাকিব আৰু B স্কুলৰ যিখিনি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ সেইখিনি প্ৰপাৰলি যদি এভেইলেবল হয় তেতিয়াহে A স্কুলখন B স্কুলত যাব মানে ছাত্ৰ ছাত্ৰীখিনিৰ বা টিচাৰখিনিৰ কোনো মানে ক্ষতি নহয় টিচাৰখিনি B স্কুলৰ লগত যাব এইটো এটা টেকনিকেল টাৰ্ম হয় অফিচিয়েলি আমাৰ এমালগেমেশ্যন বুলি কয় মাৰ্জাৰ বুলি কয় ছেম কেম্পাছত কেতিয়াবা স্কুল থাকে তেতিয়া আমাৰ ৰিচোৰ্চখিনি প্ৰপাৰলি ইউটিলাইজ কৰাৰ কাৰণে চৰকাৰে এইটো নিয়ম বান্ধি দিছে আৰু সেইখিনি আমি নিয়মমতে আমি কাম কৰিছোঁ আসাম বিধানসভায় জল জীবন মিশন নিয়ে প্রশ্নের জবাব দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চলমান আসাম বিধানসভা বাজেট অধিবেশনে জল জীবন মিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন মানকাচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহিবুর রহমান উত্থাপিত প্রশ্নের বিস্তারিত জবাব দেন তিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার সেই লক্ষ্যে সামনে রেখে জল সরবরাহ অবকাঠামো উন্নয়ন গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য পানীয় জলের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জনসেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বিধানসভায় তিনি আরও বলেন সমগ্র আসামে জল জীবন মিশনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে নিরাপদ পানীয় জলের আওতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরকারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করেন যে জল জীবন মিশনের লক্ষ্য পূরণে প্রতিটি যোগ্য পরিবারকে নিরাপদ ও নির্ভরযোগ্য পানীয় জলের সুবিধা আওতায় আনতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ সন্মানীয় বিধায়ক মহিবুর রহমান ডাঙৰীয়া মহোদয়ে যি কুৱেশ্যন উপস্থাপন কৰিছে তাতে আমি বিতংভাৱে দাখিল কৰিছোঁ আৰু মুঠ আঁচনি আছে 285 আৰু তাৰ মাজতে সম্পূৰ্ণ আঁচনিত 227খন সম্পূৰ্ণ পানীৰ ব্যৱহাৰৰ সমিতি ৱাটাৰ ইউজাৰ্ছ কমিটি গতাই দিয়া আঁচনি আছে 225খন বৰ্তমানৰ চলি থকা আঁচনি মানে কাম ষ্টাৰ্ট হৈছে আকৌ আফটাৰ ষ্টেণ্ড ষ্টিল 28খন আৰু বিশেষকৈ আমাৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰীজীৰ এটা বাণী আছে পানী কেৱল মাত্ৰ প্ৰকৃতিৰ উপহাৰ নহয় ই হৈছে জীৱনৰ আধাৰ বিকাশৰ আটাইতকৈ ডাঙৰ মাধ্যম প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই দূৰদৰ্শী চিন্তাধাৰা লৈয়ে সমগ্ৰ দেশজুৰি এই ঐতিহাসিক আন্দোলন যাৰ নাম আছিল হৰ ঘৰ নল হৰ ঘৰ জল আৰু বিশেষকৈ 2019 15 অগষ্ট এই জল জীবন মিশনৰ যি মানে হৰ ঘৰ নল হৰ ঘৰ জল এই শ্লোগান প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে আৰম্ভ কৰিছিলে
আৰু এই অভিযান গোটেই ভাৰতবৰ্ষৰ সকলো প্ৰান্তে লগতে অসমত প্ৰায় ২৭,৫৩০খন প্ৰকল্প হাতত লোৱা হৈছিলে। তাৰ মাজত আমাৰ চাউথ চালমাৰা মানকাছাৰতো হৈছে। আৰু অগ্ৰগতি যদি চাওঁ, চাউথ চালমাৰা মানকাছাৰৰ প্ৰায় সাফল্যৰ আছে 85.22%। আৰু ইয়াত আৰু আমি যেটো আমাৰ প্ৰায় 10,60,00,000 টাকা আমাৰ 105জন জল জীৱন মিছনৰ ঠিকাদাৰসকলে আদায় পাইছে। আৰু যদি কিবা কোনো স্কিম মানে যেটো আমাৰ মেৰামতৰ কাৰণে যদি 2024ৰ আগত কিবা স্কিম বন্ধ হৈ পৰি আছে, আমাক এইটো জনালে আমি এইটো তাৰ বিহিত ব্যৱস্থা ল'ম। আর FSTC কানেকশন আমার সাউথ সালমারা মানকাছাৰত যেটো আছিল 93.445টা IS অনুসৰি লক্ষ্য নিৰ্ধাৰণ কৰা ঠিক হৈছিলে। বৰ্তমানলৈ সম্পূৰ্ণ FSTS 79,638টা। এইটো সাফল্যৰ হাৰ। আৰু বাকি যেটো জল জীৱন মিছনটোৰ জৰিয়তে বাকি 100% সকলো ঘৰত পানী যোগান 55 লিটাৰ পাৰ পাৰ্সন পানী যোগান দিয়াৰ ব্যৱস্থা হাতত লোৱা। ধন্যবাদ। আমাৰ চৰ অঞ্চলত যিখিনি মানুহ বসবাস কৰি আছে তেখেতসকলৰ কাৰণে জল জীৱনৰ তৰফৰ পৰা বা ৱাটাৰ ৰিচোৰ্চৰ তৰফ আমাৰ JJMৰ তৰফৰ পৰা কেনে ধৰণৰ ব্যৱস্থা লোৱা হৈ আছে? মিনিষ্টাৰ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি চৰ অঞ্চলৰ কাৰণে বা আমাৰ পাৰ্বত্য এলেকা কাৰণে যাতে জল জীৱন মিছনৰ আমাৰ প্ৰধানমন্ত্ৰী মহোদয়ৰ যেটো এই অভিলাষী আঁচনি সকলৰ ঘৰত যাতে খোৱা পানীৰ যোগান ধৰা যায় তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত ল'ম জল জীৱন মিছনটোৰ জৰিয়তে। আসাম বিধানসভায় বদরপুর দুর্গ সংরক্ষণের দাবি তুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আসাম বিধানসভার চলমান বাজেট অধিবেশনে বদরপুর দুর্গের সংরক্ষণ, পুনরুদ্ধার এবং ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন কাটিগড়া বিধানসভার কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বদরপুর দুর্গের ঐতিহাসিক সত্যতা, গুরুত্ব এবং সংরক্ষণ সংক্রান্ত সরকারি অবস্থান জানতে চান। বিধায়কের উত্থাপিত প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে বদরপুর দুর্গের ইতিহাস ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত সরকারি তথ্য উপস্থাপন করা হয়। কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, সরকারের এই তথ্য বদরপুরের দুর্গের সমৃদ্ধ ঐতিহ্য এবং বরাক উপত্যকার গৌরবোজ্জ্বল ইতিহাসকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরেছে। তিনি বলেন, বরাক উপত্যকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলিকে সংরক্ষণ, পুনরুদ্ধার এবং পর্যটনের মানচিত্রে যথাযোগ্য মর্যাদা দেওয়ার লক্ষ্যে তিনি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবেন। তার মতে ঐতিহাসিক স্থাপনাগুলির যথাযথ সংরক্ষণ কেবল অতীতের স্মৃতিকে রক্ষা করে না, বরং আগামী প্রজন্মের কাছেও ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। বিকৃত কৰা হয়, এইটো আজি উত্তৰত এই কথাখিনি পালোঁ। অতকমতে সৰুৰ পৰা আমি শুনি আহিছোঁ এই বদৰপুৰ ফৰ্টখন কিবা বদৰপুৰ শাহজালাল বদৰুদ্দিনে কিবা বনাইছে, এনেকা কিবা এটা তথ্য আমাৰ দাঙি ধৰা হয়। আৰু প্ৰত্যেকে আমি জানো, এনেকা নহয় বৰাক বুলি প্ৰত্যেকে আমি জানো। কিন্তু আজি যিটো আমি উত্তৰ যিটো পালোঁ অধ্যক্ষ মহোদয়, এই উত্তৰত আমি পালোঁ যে ৰাজা গোবিন্দচন্দ্ৰ শাসনকালত নিৰ্মিত হৈছিল এই ফৰ্টখন। কিন্তু আমাৰ আসাম এনচিয়েণ্ট মনুমেণ্ট এণ্ড ৰিচাৰ্চ এক্ট 1959ৰ অধীনত এখন সংৰক্ষিত হৈ আছে অধ্যক্ষ মহোদয়। ডাঙৰ কথা অধ্যক্ষ মহোদয়। মইতো আজি ধন্যবাদ জনাইছোঁ গভৰ্ণমেণ্ট লৈ এই সঁচা তথ্যখিনি আজি দাঙি দিয়াৰ কাৰণে। মই বাইদেউলৈ মই অনুৰোধ কৰিম যে এই যে ফৰ্টখন, এই ফৰ্টখনৰ নামটো চেঞ্জ কৰি কেনে গোবিন্দচন্দ্ৰ মেমৰিয়েল ফৰ্ট কৰিব লাগে, ফৰ্টৰ নাম কৰিব লাগে। আৰু মই ভাবোঁ প্ৰত্যেকে আমি ৰাজি আছোঁ। আৰু এজন নহয় প্ৰত্যেকজন বিধায়ক আমি ৰাজি আছোঁ ইটোৰ ক্ষেত্ৰত। অধ্যক্ষ মহোদয়, মোৰ আৰু এটা হেৰি আছে যে তেওঁৰ এটা মূৰ্তি বনোৱা হওক তাতে, আৰু মূৰ্তি বনাই কিনে তেওঁৰ ইতিহাসটো লগাব লাগে যে স্বাধীনতাৰ দিনত
তেওঁ যুদ্ধৰ কাৰণে এইখন ফৰ্ট বনোৱা হৈছিল এই তথ্যবিলাক আছে আমাৰ জানিব লাগিব নতুন প্ৰজন্মই জানিব লাগিব আমাক ভুল তথ্যখিনি শিকোৱা হৈছে অধ্যক্ষ মহোদয় আমাৰ ভুল তথ্য নালাগে অধ্যক্ষ মহোদয় সঁচা তথ্যখিনি লাগে আৰু মই দাবী কৰিম মাননীয় বাইদেউলৈ যে এই ফৰ্টখনে যাতে এটা পাৰ্কৰ নিচিনা যাতে হয় যাতে আমি ইভিনিঙত যাব পাৰি ৰাজা গোবিন্দ সিংহৰ আদৰ্শ যাতে আমি শিকিব পাৰি আৰু এটা সুন্দৰ যাতে পৰিৱেশ হয় আমাৰ সভ্যতা সংস্কৃতিৰ যুঁজ অধ্যক্ষ মহোদয় আৰু এই সভ্যতা সংস্কৃতিৰ যুঁজত আমাৰ গভৰ্ণমেণ্টে যেনেকৈ কাম কৰি আছে মই এজন বিধায়ক হিচাপে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ ডাঙৰীয়াৰ প্ৰশ্নত আচলতে সদনৰ ৰেকৰ্ডৰ কাৰণে কথাখিনি ক'ব বিচাৰিছোঁ অধ্যক্ষ মহোদয় কাটলিগড়া সমষ্টিৰ অন্তৰ্গত শ্ৰীভূমি জিলাৰ বদৰপুৰ ঘাটত বৰাক নদীৰ বাওঁ পাৰত অৱস্থিত বদৰপুৰ ঐতিহাসিক দুৰ্গ অসমৰ এক উল্লেখযোগ্য ঐতিহাসিক আৰু সাংস্কৃতিক ঐতিহ্য স্থানীয় পৰম্পৰা আৰু উপলব্ধ ঐতিহাসিক তথ্য অনুসৰি এই দুৰ্গটো কছাৰী ৰজা গোবিন্দ চন্দ্ৰ শাসনকালত উৎকৃষ্ট মানৰ পোৰা ইটাৰে নিৰ্মাণ কৰা হৈছিল দুৰ্গটোৰ স্থাপত্য বৈশিষ্ট্য সামৰিক প্ৰতিৰক্ষা ব্যৱস্থা আৰু ঐতিহাসিক তাৎপৰ্যই ইয়াক অসমৰ এক গুৰুত্বপূৰ্ণ ঐতিহ্যবাহী স্থল হিচাপে প্ৰতিষ্ঠা কৰিছে তদুপৰি ডিমাচা কছাৰী ৰাজ্যৰ ইতিহাসৰ সৈতে এই দুৰ্গটো নিবিড়ভাৱে জড়িত আৰু ঐতিহাসিক বদৰপুৰ চুক্তি এই স্থানতে স্বাক্ষৰিত হৈছিল বুলি জনা যায় উক্ত দুৰ্গটো অসমৰ প্ৰাচীন কীৰ্তিচিহ্ন আৰু তথ্য অধিনিয়ম 1959 অধীনত ৰাজ্যিকভাৱে সংৰক্ষিত পুৰাতাত্ত্বিক স্মাৰক ইয়াৰ সংৰক্ষণ পুনৰুদ্ধাৰ সংবৰ্ধন আৰু সুৰক্ষাৰ দায়িত্ব অসম প্ৰত্নতত্ত্ব সঞ্চালকালয়ৰ ওপৰত ন্যস্ত এই উদ্দেশ্যে 2023-24 বিত্তীয় বৰ্ষত অসম চৰকাৰে আবণ্টন কৰা 50 লাখ টকাৰ পুঁজিৰে অসম প্ৰত্নতত্ত্ব সঞ্চালকালয়ে দুৰ্গটোৰ সংৰক্ষণ আৰু সুৰক্ষামূলক কাম কাজ সম্পন্ন কৰিছে লগতে স্মাৰকটোৰ দীৰ্ঘম্যাদী সংৰক্ষণ আৰু সৰ্বাংগীন উন্নয়নৰ বাবে সঞ্চালকালয়ে প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ কৰি আহিছে অসম পৰ্যটন বিভাগৰ দৃষ্টিভংগীৰে বদৰপুৰ ঐতিহাসিক দুৰ্গটোৱে ঐতিহ্যভিত্তিক পৰ্যটন হেৰিটেজ টুৰিজিম বিকাশৰ ক্ষেত্ৰত যথেষ্ট সম্ভাৱনা আছে স্মাৰকটোৰ ঐতিহাসিক গুৰুত্ব ভৌগোলিক অৱস্থান আৰু বৰাক উপত্যকাৰ অন্যান্য পৰ্যটনস্থলৰ সৈতে সংযোগৰ পৰিপ্ৰেক্ষিতত ইয়াক পৰ্যটন মানচিত্ৰত অধিক ফলপ্ৰসূভাৱে অন্তৰ্ভুক্ত কৰাৰ সম্ভাৱনা আছে স্মাৰকটোৱে সংৰক্ষণ আৰু গাঁথনিগত অখণ্ডতা অক্ষুণ্ণ কৰি পৰ্যটন উন্নয়নৰ সৈতে জড়িত যিকোনো পদক্ষেপ অসম প্ৰত্নতত্ত্ব সঞ্চালকালয়ৰ সৈতে সমন্বয় ৰাখি প্ৰচলিত আইন আৰু চৰকাৰী নীতি অনুসৰি বিবেচনা কৰা হ'ব মই মাননীয় বিধায়ক ডাঙৰীয়াক ইয়াৰ যিটো হেৰিটেজ টুৰিজিম তাৰখিনি কথাখিনি মই তেখেতক ক'লোৱে ভৱিষ্যতে আপুনি যিখিনি পৰামৰ্শ দিছে সেই পৰামৰ্শখিনি সৎ পৰামৰ্শখিনি গ্ৰহণ কৰা হ'ব আৰু আমি বাকীখিনি কথাও আমি নিশ্চিতভাৱে ভৱিষ্যতে চালি জাৰি চাম বাইদেউৰ কথাখিনি শুনা পালোঁ আৰু কথাটো হৈছে কি সঁচা কথাখিনি আমি আজি জানিলোঁ এইটো কাৰণে আমি বৰাকবেলিৰ ৰাইজ আমি আজি আশ্বস্ত হৈছোঁ যে আমাৰ সঁচা কথাখিনিও এখন গভৰ্ণমেণ্টে দিব পাৰে বুলি আমি আমাৰ এখন হেৰি হৈছে লগতে আমি এইটো আশা ব্যক্ত কৰিছোঁ অধ্যক্ষ মহোদয় যে আমাৰ বদৰপুৰ মিউনিচিপালিটি যদিও এইটো ডিপাৰ্টমেণ্টৰ লগত নাই তথাপি আমি ক'ম বাৰু ইতিমধ্যে গভৰ্ণমেণ্টে নটিফিকেশ্যন পঠাইছে বদৰপুৰ মিউনিচিপালিটিৰ নামটো যাতে সিদ্ধেশ্বৰ হ'ব লাগে তাৰ কাৰণে যাতে গভৰ্ণমেণ্টে ইমিডিয়েট যাতে ব্যৱস্থা লয় ইতিমধ্যে গভৰ্ণমেণ্টে হেৰি পঠাইছে কাগজ পঠাইছে ইমিডিয়েট যাতে এইটো কাৰ্যকৰী হয় তাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট স্টেশন রোড শ্রীভূমি যোগাযোগ 9101805530 9957709784 আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705 মোবাইল 9678033047 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। রাজ্য জুড়ে পালিত ৭৭তম বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে শ্রীভূমি সামাজিক বন বিভাগের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়। 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত সমগ্র রাজ্যে পালিত হচ্ছে ৭৭তম বন মহোৎসব সপ্তাহ। এই উপলক্ষে শ্রীভূমি জেলা বন বিভাগের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এরই অংশ হিসেবে সোমবার শ্রীভূমি সামাজিক বন বিভাগের উদ্যোগে
পেয়ারীনগর তাজপুর এলাকায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে ফুল, ফল ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিপুল সংখ্যক চারা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, পরিবেশকে সবুজ ও সুরক্ষিত রাখার পাশাপাশি ফলজ ও বাণিজ্যিক গাছের চাষ ভবিষ্যতে সাধারণ মানুষকে আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যেই মানুষকে অধিক সংখ্যক ফলজ ও মূল্যবান বাণিজ্যিক গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও মাননীয় মন্ত্রীর এক পেড় মাকে নাম অভিযানের আওতায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি গাছ রোপণ করে তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানায় বন বিভাগ। দিনটো বন মহোৎসৱ উইক চলি আছে, এইটোৰ কাৰণে আমি মানে সপ্তাহজুৰি এই বন মহোৎসৱৰ কামটো কৰি থাকোঁ। গছপুলি ডিষ্ট্ৰিবিউশ্যন কৰোঁ আৰু গছপুলি লগাওঁ। আমি লোকেল মানুহ লগত লৈ আৰু আমাৰ বন বিভাগৰ শ্ৰীভূমি ছ'চিয়েল ফৰেষ্ট্ৰিৰ ষ্টাফ চবক লৈ আহি ইয়াতে আমি গছপুলি বিতৰণ কৰোঁ আৰু গছপুলি লগাই দিছোঁ। তাতে মানে আমাৰ বন মহোৎসৱ উইকৰ ফেষ্টিভেল যিটো আমি ফেষ্টিভেল অফ ফৰেষ্ট বুলি কৈ থাকোঁ, এইটোৰ মানে আজিৰ বন মহোৎসৱ উইকৰ উদযাপনটো কৰিলোঁ। আৰু তাতে আমি ফুল, ফল আৰু অৰ্নামেণ্টেল ট্ৰিজবিলাক লগাইছোঁ যাতে ৰাইজে এইটোৰ পৰা উপকৃত হয়। ৰাইজৰ মাজত আমি কমাৰ্চিয়েল আৰু ফ্ৰুট বিয়াৰিং ট্ৰিজবিলাক দিছোঁ যাতে ৰাইজে এইটোৰ পৰা উপকৃত হয়, ফল প্ৰচাৰীবিলাক পাই থাকিব আৰু কমাৰ্চিয়েল গাছৰ পৰা ভৱিষ্যতৰ প্ৰজন্মৰ ইকনমিক হেল্প হ'ব। এইটোৰ কাৰণে আমি এইবিলাক গছপুলি বিতৰণ কৰিছোঁ আৰু লগাই দিছোঁ। আমি ৰাইজৰ এইটো আমাৰ বন মহোৎসৱ উইক, এইটো এটা এৱাৰনেছ প্ৰগ্ৰাম আৰু এক পেৰ মা কি নামৰ কেম্পিং চলি আছে, যিটো আমাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এটা কেম্পিং দিয়া, আমাৰ এক পেৰ মা কি নামৰ কেম্পিঙৰ নামত আমি ৰাইজক এইটোৱেই কৈ থাকোঁ যে গছপুলি লগাব লাগিব। আৰু ডিফৰেষ্টেশ্যন যিটো কথা কৈছে, এইটো আজিৰ দিনত বহুত কমিছে। আমাৰ বন বিভাগৰ ফালৰ পৰা আমি ৰাইজক লৈ এইবিলাক সৰু সুৰা প্লেণ্টেশ্যন বা মুকলি জেগা চাই আমি গছপুলি লগাই আছোঁ। তো ডিফৰেষ্টেশ্যন বহুত কমিছে আজিৰ দিনত। শ্রীভূমি শহরে সড়ক নির্মাণ কাজ চলাকালীন দুই নাগরিকের উপর হামলার অভিযোগ তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শহরের যুব নাগরিকরা। স্মারকলিপিতে তারা দাবি করেন, রাস্তার উপর নির্মাণ কার্যের আবর্জনা ও নোংরা জল ফেলার প্রতিবাদ করায় শ্রীভূমি পৌরসভার প্রাক্তন উপসভাপতি সুখেন্দু বিকাশ পাল এবং সাংবাদিক ও সমাজকর্মী রাহুল চক্রবর্তীর সঙ্গে শ্রমিকরা দুর্ব্যবহার করে এবং শারীরিকভাবে হেনস্থা করে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ঠিকাদার বা সংস্থার দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি নির্মাণ কাজ যেন জনস্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রেখে পরিচালিত হয় সে বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শহরের নাগরিক সমাজ। থেকে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরান্ডাম দিলাম। বিগত 2 দিন আগে যে মিশনের সামনে কিছু ছেলেরা, মিশনের কর্তৃপক্ষের কিছু ছেলেরা রাস্তাতে জল ফেলাচ্ছিল, তখন আমাদের সুবিধির আঙ্কেল, উনি আজকে জার্নালিস্ট, উনি এবং এক্স ভাইস চেয়ারম্যান, ওনারা দুজনে বলছিল কি জলটা নালাতে ফেলা। এই কথা শুনে ওনাদেরকে অনেক বাজেভাবে মারধর করলো। এই মারধরটা কিসের জন্য করলো এটা তো পুরো ক্লিয়ারিটি আমরা বুঝতে পারলাম না। তাই এই ব্যাপারে আমরা সিডিসি মহোদয়কে মেমোরান্ডাম দিলাম যে দোষীদেরকে অতি শাস্তি দেওয়া হোক এবং যাতে ওনারা আগামীতে এরকম করতে না পারে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। এবং আজকে আপনারা সকলেই জানেন যে আমরা কিসের জন্য এসেছি, অলরেডি বিকিদা বললো। তো 21শে জুলাইয়ের মিটিং করে আমার কাকু রাহুল চক্রবর্তী এবং প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল মহাশয়, ওনারা যখন বাড়ি ফিরছিলেন তখন মিশনের সামনে হয়তোবা কিছু লেবার ক্লাসের কিছু মানুষ তারা সেখানে রাস্তার মধ্যে জল ফেলছিল, যেটার কারণে রাস্তার যেটা গর্ত যেটা রয়েছে সেটা জলে ভরাট হয়ে যাচ্ছিল, প্লাস ফ্লাডের মতো হয়ে যাচ্ছিল। সেটা দেখে সুখেন্দু যেটু গিয়ে ওদেরকে বলতেন যে বাবা তোমরা যে এখানে জল ফেলছো সেখানে যদি জল তোমরা ফেলতে থাকো তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টুকটুক অ্যাক্সিডেন্ট হবে। কয়েকদিন আগেও আপনারা সকলেই জানেন যে একটা মেয়ে সেখানে পড়ে পা ভেঙে ফেলেছে, একজন সাংবাদিকেরই এক ঘটনা। তো কথাটা হচ্ছে এটা যাতে আবার পুনরাবৃত্তি না হয় সেটার জন্য ওনারা এই কথাটা বলেছিলেন। তখন সেখানেরই একজন ব্যক্তি, সে ইয়ং এইজের, সে একজন
85 ইয়ার্স ওল্ড সুকেন্দু বিকাশ পাল ওনাকে উঠে বলছে যে তুমি কোন লাটের ঘরের বার, কোন জায়গার সমাজসেবী, যে তোমার কথায় আমরা জলফাদানি বন্ধ করবে না বলে এরকম করে একটা চ্যালেঞ্জ ইস্যু করেছে। তখন সুকেন্দু পাল যিনি রয়েছেন উনি গিয়ে বলেছেন যে তোমরা কার অথরাইজ, মানে কে তোমাদেরকে অথরিটি দিয়েছে কাজটা করার জন্য। তখন এই কথাটা বলতেই ওনারা সুকেন্দু যেটুকে পাকড়াও করে কলারে ধরে টেনে হিচড়ে মিশনের ভিতরে নিয়ে গেছে। তখন আমার কাকু রাহুল চক্রবর্তী উনি সেই ঘটনাটা দেখে সুকেন্দু জেঠুকে বাঁচাতে যখন উনি যান, তখন তারা একটা সুকেন্দু জেঠুর উদ্দেশ্যে একটা ব্লো মারতে গেছিল, যেটা গিয়ে আমার কাকুর চোখে লাগে। আজকের দিনে ওনার চোখের অবস্থা খুবই খারাপ, আপনার সকলে সেটা নিয়ে অবগত। তো সাথে সাথে আমরা সবাই স্পটে যাই। 21শে জুলাই মিটিংয়ে আমরা ছিলাম, আমি, তারপর আমার সাথে ছিল শুভ্রপ্রকাশ দেব যে বিজেপির কর্মকর্তা, আরও অনেকেই সেখানে গেছে। সেখানে গিয়ে সেই সিচুয়েশন যেটা আমরা দেখেছি যে খুব ভয়াবহ সিচুয়েশন। আমার কাকুর যে অবস্থা ছিল বা সুকেন্দু জেঠুর যে অবস্থা ছিল সেটা ভয়াবহ সিচুয়েশন। সাথে সাথে আমি সদর থানার ওসিকে আমি ফোন করার পর তাকে ডিটেইন করে নিয়ে যাওয়া হয় সেই ছেলেটাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি এসে আজকে খবর পেলাম এফআইআর হওয়ার পরও সেই ছেলেটাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো কিসের ভিত্তিতে, কোন গ্রাউন্ডে রিলিজ করা হয়েছে, সেই জন্য আমি বিকিদা ওদের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে আজকে ডিসি সাহেবের সাথে আমি ব্যাপারে নিয়ে এসে আমরা কথা বললাম যে তাকে এফআইআর হওয়ার পরও এইভাবে মারার পরে যদি আজকে সেই রকম অপরাধীকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই অ্যারেস্ট করার মানেটা কী ছিল। তখন ডিসি সাহেব বলেছেন উনি এসএসপি ম্যাডামের সাথে কথা বলবেন এবং আমাদেরকেও বলেছেন যে অ্যাডিশনাল এসপি বা এসপির সাথে এই ব্যাপার নিয়ে কথা বলতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার শ্রীভূমি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। একই সঙ্গে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে এদিন প্রায় 39.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেও পূর্বাভাসে দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের পাশাপাশি বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।